সংগ্রামের সময় দয়া মায়া শ্বশুর বাড়িতে বেড়াতে যায়, বুঝছো রাধা? আর একটা কথা, সংগ্রামের সময় বাপ মিলিটারি, আর কেউ বাপ নয়। আমারে বাপ ডেকে কোনো লাভ নেই। এখন আমরা তোমার স্বামী। এক স্ত্রী, 7 স্বামী। পঙ্গু হামিদের বয়স 60-এর কাছাকাছি। চামড়া ঝুলে গেলেও শক্ত সামর্থ্য। এখনো জোনা নারকেলের খোসা মুহূর্তের মধ্যে খুলে ফেলতে পারে। গত কোরবানির সময় সে গরুর সিনা দাঁত দিয়ে চিবিয়ে খেয়েছে, তেমন কোনো অসুবিধা হয়নি। তার একটাই অসুবিধা, সে হাঁটা চলা করতে পারে না। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাইলে হুইল চেয়ারে যেতে হয়। হুইল চেয়ারটা 2 বছর আগে, তবে এখনো নতুন। হামিদের ছেলের বউ ঝাড়পোছ করে, কাউকে হাত দিতে দেয় না। অনেকেই দেখতে আসে, আগ্রহ নিয়ে বলে, এই সাইকেল চেয়ারটা একটু দেখাও, কেমনে চলে, মেশিন আছে? হামিদের ছেলের বউ মর্জিনা অহংকারী গলায় বলে, মেশিন নাই, হাতে চলে। আচানক জিনিস বানিয়েছে গো, কোমর ভেঙে থাকলেও অসুবিধা নেই, সাইকেল চেয়ারে করে ঘুরবে। তাই? জিনিসটার দাম কত? দাম কত জানি না, চেয়ারম্যান স্যার সরকার থেকে বন্দোবস্ত করিয়ে দিয়েছে, সাথে খোরাকি টাকাও পেয়েছে, কত জানি না। মর্জিনা জানে না কথাটা ঠিক না। খোরাকির টাকা মাসে 100 করে পাওয়া যায়। প্রতি 3 মাস পরে চেয়ারম্যান সাহেবের খাতায় টিপসই করে টাকা আনতে হয়। এলাকার চেয়ারম্যান হাজী শামসুদ্দিন চৌধুরী লোক ভালো, কৌশলের কাজকর্ম তার মতো কেউ জানে না। সে ছাড়া অন্য কেউ হামিদের জন্য এই হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারত না। 30 বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছে, আর এই চেয়ার এসেছে 17 মাস আগে। হামিদ মুক্তিযুদ্ধে আহত হয়নি, সে 2 বছর আগে কোমর ভেঙেছে কাঁঠাল পাড়তে গিয়ে পিছলে পড়ে। চেয়ারম্যান হাজী শামসুদ্দিন চৌধুরী 3 জায়গায় চিঠি লিখলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ আর দেশ নামের এক এনজিওতে। তিনি লিখেছেন, যাদের জন্য আজ স্বাধীনতার লাল সূর্য উদিত হয়েছে, ছোড়ান্তর গ্রামের হামিদ তাদেরই একজন। আজ হামিদের পরিচয় পঙ্গু। কোমর ভেঙে সে বিছানায় শুয়ে আছে 3 বছর। 26শে মার্চ স্বাধীনতা দিবসে সারা জাতি যখন আনন্দ সাগরে ভাসে, তখন হামিদ ভাসে অশ্রু জলে। স্বাধীন দেশে আমরা ছোটাছুটি করে বেড়াবো, আর পাকিস্তানি সেনাবাহিনীর কাছে যে হায়না হিসেবে পরিচিত মুক্তিযোদ্ধা হামিদ পঙ্গুত্বের অভিশাপে বিছানায় শুয়ে কাঁদবেন? এই কি বিচার? মুক্তিযোদ্ধার তালিকায় তার নাম নেই, কারণ সে সেই নামের পেছনে ছুটেনি। বিশেষ বিশেষ দিনে যখন অঞ্চলের ছেলেমেয়েরা তাকে এসে কদমবুসি করে গলায় জবা ফুলের মালা পরিয়ে দেয়, তখন সে বলে, আমার মানব জন্ম সার্থক। চেয়ারম্যান হাজী শামসুদ্দিনের জ্বালাময়ী প্রতিবেদন এবং নানান জায়গায় ছোটাছুটির কারণে দেশ এনজিও একটা হুইল চেয়ারের ব্যবস্থা করেছে, সঙ্গে এককালীন 10,000 টাকা। হাজী শামসুদ্দিন হুইল চেয়ারটা দিয়েছেন, টাকাটা তিনি রেখে দিয়েছেন। তিনি হামিদকে বলেছেন, হুইল চেয়ারটার সঙ্গে লোক দেখানো কিছু টাকাও দিয়েছে, বুঝলে?
সেই টাকা তোমাকে দিলাম না। হুইল চেয়ার রিলিজ করতে এর চেয়ে বেশি টাকা আমার নিজের পকেট থেকে গেছে। কি বুঝছো? বিনয় গলে গিয়ে হামিদ বলেছে, আগে বুঝেছি স্যার। হাজি সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, পাবলিকের সেবা করতে গিয়ে নিজে হচ্ছি পথের ফকির। এটা কপালের লিখন ছাড়া আর কিছু না। যাই হোক, চেষ্টায় আছি তোমার জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করতে পারি কিনা। মাসে 200 টাকা করে পাবে, বুঝলে, আজীবন। এর মধ্যেও ভেজাল আছে, কয়েকজনকে টাকা খাওয়াতে হবে। 4000 টাকা পান খাওয়ানোর জন্য দিতে হবে, বুঝছো? তুমি 2000 দাও, বাকিটা আমি আমার পকেট থেকে ম্যানেজ করব। কি পারবে না? আগে পারবো চেয়ারম্যান স্যার। তোমাদের জন্য দেশ স্বাধীন হয়েছে, আর এখন আমরা যদি না করি সেটা হবে জাতির প্রতি বেঈমানি, বুঝছো? এই ধরনের কথাবার্তা শুরু হলে চেয়ারম্যান সাহেব দীর্ঘ বক্তৃতা দেন। আশেপাশে শ্রোতা থাকলে বক্তৃতা থামতেই চায় না। তখন হামিদ বড় অস্বস্তি বোধ করে, কারণ সে কোনোদিনই মুক্তিযুদ্ধ করেনি। এর চেয়ে ভয়ঙ্কর কথা, সে নাম লিখিয়েছিল রাজাকারে। তাদের কমান্ডারের নাম ছিল সিদ্দিক কমান্ডার। সিদ্দিক কমান্ডার ঠান্ডা মাথায় মানুষ জবাও করত এবং বলতো, মানুষ জবাও করার সময় খবরদার কেউ বিসমিল্লাহ বলবে না, শুধু বলবে আল্লাহু আকবার। যুদ্ধে যাওয়ার সময়ও বিসমিল্লাহ বলে যাওয়া যায় না, তখনও বলতে হয় আল্লাহু আকবার, বুঝছো? আবার ওষুধ খাওয়ার সময়ও কখনো বিসমিল্লাহ বলবে না, বলতে হবে কি, আল্লাহ সাফি। বুঝেছো সবাই? বুঝতে পারলে বুলন্দ আওয়াজে বলো, ইয়েস কমান্ডার। তারা সবাই উঁচু গলায় বলতো, ইয়েস কমান্ডার। হামিদ যে রাজাকারের দলে ছিল তার অঞ্চলের কেউ জানে না। সংগ্রামের সময় ধান কাটার কাজ নিয়ে সিলেটের হাওর অঞ্চলে এসেছিল। সংগ্রাম শুরু হবার পর গাড়ি নৌকা সব বন্ধ। সে আটকা পড়ে, হাতে নেই একটাও পয়সা। মুক্তিতে যাওয়া যায়, কিন্তু মুক্তিতে টাকা পয়সা নেই। বরং রাজাকারে গেলে 70 টাকা বেতন, লুটপাটের ভোগও আছে, এছাড়াও অন্য সুবিধা আছে। মিলিটারি এক অফিসার একবার ক্যাম্প দেখতে এসে তাদেরকে 2 বোতল বিলিতে দিলেন। আহা, কি জিনিস! স্যার ছিলেন লঞ্চে। তিনি বললেন, অল্প বয়সে 2 ছেলে মেয়ে লাগবে। নানান ঝামেলা করে 2 জন জোগাড় হলো। তারা স্যারের কাছে নিয়ে গেল। স্যার বললেন, তোমরা ফুর্তি করো, শুধু কাজ করলে হয়। কাজের সাথে ফুর্তিও লাগে। বোতল খাও, বোতল নিয়ে ফুর্তি করো। খাঁটি পাকিস্তানিদের জন্য আমার এই উপহার।
তারা দুজনকে নিয়ে ফুর্তি করতে পারেনি। একজন কিভাবে যেন পালিয়ে গেল, অন্যটা পালাতে পারল না। তার নাম ছিল রাধা। চেহারা ভালো ছিল, তবে তেজ ছিল। 8 দিন ছিল। 8 দিনে সে কিছুই খায়নি, এক ফোঁটা জলও মুখে দেয়নি। মেয়েটার ওপর হামিদের খানিকটা মায়া পড়ে গেছিল। সে অনেকবারই জল খাওয়াতে চেষ্টা করেছে। যতবারই গেছে ততবারই বজ্জাত মেয়ে তার মুখে থুতু দিয়েছে। আসল হারামি আদরের মর্যাদা বোঝে না। দেশ স্বাধীনের পর সে এক জোড়া বুট, জুতো, খাকি শার্ট আর এক প্যান্ট নিয়ে গ্রামে ফিরেছে এবং মিনমিনে গলায় বলেছে, মুক্তিতে নাম লিখিয়েছিলাম। যুদ্ধ জীবন গেছে, জান নিয়ে ফিরতে পারবো ভাবি না। সবই আল্লাহ পাকের ইচ্ছা। গ্রামের মানুষ মুক্তিযোদ্ধা হিসেবে তাকে যথেষ্টই সম্মান দিয়েছে। স্কুলের হেডমাস্টার সাহেব তাকে একদিন স্কুলে নিয়ে গেলেন এবং বললেন, তুমি তোমার অভিজ্ঞতার গল্প এদের বলো, এরা শিখবে। দেশ মাতৃকার মূল্য কি তা বুঝবে। হামিদ বিড়বিড় করে বলল, এইসব পোলাপানের বিষয় নয়। হেড স্যার বললেন, এরা যুদ্ধের মধ্যে বড় হয়েছে, সবই এদের বিষয়, এদের জানা দরকার। হামিদ একটু গলা খাঁকারি দিয়ে যুদ্ধের গল্প বলতে শুরু করলো। কিভাবে তারা একটা লঞ্চ অ্যাটাক করে 7 জন মিলিটারি মারল এবং একটা হিন্দু মেয়েকে উদ্ধার করল, যদিও সে শেষ পর্যন্ত বাঁচেনি। হেড স্যার বললেন, নাম কি ছিল মেয়েটার? হামিদ চাপা গলায় বলল, রাধা। হেড স্যার বললেন, আহারে, সবাই উঠে দাঁড়াও, রাধা মেয়েটার জন্য 1 মিনিট নীরবতা। হামিদ যুদ্ধের গল্প বলা বন্ধ করে দিয়েছে আজ অনেক দিন। সে গল্প সেইভাবে বানাতেও পারে না। কি বলতে গিয়ে কি বলবে এটা নিয়ে ভয়ও থাকে। একবার তো প্রায় ধরাই পড়ে গিয়েছিল। ভাই বলছে, আপনি কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনার সেক্টর কমান্ডারের নামটা একটু বলবেন? হামিদ থতমত খেয়ে বলল, লেখাপড়া তো জানি নাই ভাই সাহেব, কিছু ইয়াদও নেই। একবার মিলিটারির হাতে ধরা খাইলাম, তারা পায়ে দড়ি বেঁধে কাঁঠাল গাছে ঝুলিয়ে রাখলো 3 দিন। তখনই মাথার গন্ডগোল হয়েছে, কিছু মনে নাই। এমা, যাদের সঙ্গে যুদ্ধ করেছেন তাদের নামও মনে নেই? জি না, কিছু ইয়াদই নেই। আমি আর কোনো কথা বলবো না ভাইজান, কথা বললেই মাথায় যন্ত্রণা হয়। এখন কিছুদিন হামিদের সত্যি সত্যি মাথার যন্ত্রণা হয়। মাথার যন্ত্রণা খুব বাড়লে সে চলে যায় কুয়াতলায়। কুয়াতলাটা পাকা, হুইল চেয়ার নিয়ে ঘুরতে আরাম। তাছাড়া বিশাল 2টো জাম গাছ আছে। কুয়াতলা ছায়া হয়ে থাকে। গরমের সময় পাকা জাম টুপটাপ গায়ে পড়ে। গায়ে পড়া পাকা জামের স্বাদই আলাদা। কুয়াতলার একদিকে ঘোরে হামিদ, আর তার ঠিক অন্যদিকে ঘোরে তার নাতনি সুধা। সুধার বয়স 2.5 বছর, ফর্সা গোলগাল মুখ। সুধার মা সবসময় সুধার চোখে কাজল এবং কপালে টিপ দিয়ে রাখে, যেন কেউ নজর না দিতে পারে। সুধা আপন মনে রান্নাবাটি খেলে, বিড়বিড় করে হাত নেড়ে কথা বলে, হাসে। শুধু যখন হামিদ তাকে ডাকে
তখন সুধার চোখ মুখ শক্ত হয়ে যায়। হামিদ যখনই হুইল চেয়ার নিয়ে তার দিকে এগিয়ে যায় তখন সে চট করে উঠে দাঁড়ায় এবং হামিদের দিকে থুক করে থুতু দেওয়ার ভঙ্গি করে। এর কারণটা কি? দাদুর সাথে এই কি ব্যবহার? হামিদ ইচ্ছা করলেই ছেলেকে ঘটনাটা বলতে পারে। মেয়ে তার বাবার হাতে কয়েকটা চর খেলেই সহবত শিখবে। তবে হামিদ এখনো ছেলেকে বলেনি। ঘটনাটার কারণ বের করা দরকার। কারণ নিশ্চয়ই একটা আছে। এক দুপুরে হুইল চেয়ার নিয়ে হামিদ বসা। হামিদের উল্টো দিকে সুধা খেলছে। দুজনের মাঝখানে কুয়ো বলে তাকে দেখা যাচ্ছে না, তবে তার গলা ঠিক শোনা যাচ্ছে। কি যেন একটা ছড়া বলছে। হামিদ ডাকলো, সুধা, ও সুধা। সুধা বলল, চুপ। হামিদ হুইল চেয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে। চাকার ঘর ঘর শব্দ শোনা যাচ্ছে। সুধা বলল, কাছে আসবি না আমার দিকে, ছেপ দিমু। হামিদ বলল, ছেপ কাকে দেবে দাদু? না, তুই পচা। হামিদ থমকে গেল। মেয়েটার কথাবার্তা এরকম কেন? সে কি কিছু জানে? পোলাপানরা অনেক সময় অনেক কিছুই জানে। কিভাবে জানে বলা কঠিন। মেয়েটা আর কাউকে থুতু দেয় না, শুধু তাকেই দেখলে থুতু দেয়। রাধাও থুতু দিত। রাধার মুখও ছিল গোল। দুজনেরই নামের কত মিল, একজন রাধা আর একজন সুধা। হামিদ সাবধানে হুইল চেয়ার নিয়ে এগোচ্ছে, এত সাবধানে যেন কোনো শব্দ পর্যন্ত না হয়। সুধা দাদুকে দেখে চমকে গেল। হামিদ বলল, এই দাদু, জাম খাইবা? সুধা মুখ ভেঙচি দিল, জিভ বের করে সাপের মতো নাড়াচ্ছে। বদ মেয়ের এত বড় জিভ। কাঁচি নিয়ে কচ করে যদি জিভটা কেটে ফেললে মনটা শান্ত হতো। সেটা সম্ভব না। আদরের নাতনি, মেয়েটার বিষয়ে তার বাবা মাকে বলা দরকার। শাসন করার দায়িত্ব বাবা মার। দাদু দিদার শাসন বাবা মা নিতে পারে না। রাতের খাবার সময় হামিদ বলল, বৌমা, মেয়েটার একটু শাসন করা দরকার। হামিদের ছেলের বউ মর্জিনা অবাক হয়ে বলল, কেন আব্বাজান, শাসন কেন করব? এমন লক্ষ্মী মেয়ে সারাদিন তো নিজের মনেই খেলে। হামিদ বলল, কিছু কিছু বাজে অভ্যেস হয়েছে ওর। ছেপ দেয়, আবার জিভ ভেঙচি দেয়, জানো? ওমা, কারে ছেপ দেয় বাবা? আমারে। ইমা, বলেন কি? এই সুধা, সুধা, এই কাছে আয় দেখি, তুই দাদুরে ছেপ দিস? হামিদ তাকিয়ে আছে মেয়েটির দিকে। কি জবাব দেয় শোনা দরকার। সুধা অবাক হয়ে একবার তার দাদুর দিকে আর একবার তার মায়ের দিকে তাকিয়ে বলল, না মা। এমন ভাবে বলছে যেন বিশ্বাস না করে উপায় নেই। বদ মেয়ে। মর্জিনা বলল, আপাজান, আপনি মনে হয় চোখে ধান্দা দেখছেন।
হয় হয়, এরকম বয়সকালে মানুষ এরকম ধান্দা দেখে। সুধামা, যাও একটু দাদুরে আদর দাও তো, যাও। হামিদ বিরক্ত মুখে বলল, থাক, আদর লাগবে না। মর্জিনা বলল, কেন, অবশ্যই লাগবে। মা যাও, তুমি দাদুর কাছে যাও। সুধা এগিয়ে গেল, তারপর থুপ করে থুতু ফেলল। হামিদ বলল, দেখলে দেখলে ও কি করলো? মর্জিনা অবাক হয়ে বলল, কি হয়েছে? হামিদ বলল, ছেপ দিল, দেখলে না? মর্জিনা বলল, ছেপ তো দিল না, আপনি ভুল দেখেছেন। হামিদ নিঃশব্দে খাওয়া শেষ করল। আচ্ছা, এরা কি কিছুই বুঝতে পারছে না? রাধা যেভাবে থুতু দিত, এই মেয়েটাও তাই করে। মেয়েটা দেখতেও রাধার মতো, গোল মুখ, নামেও মিল আছে, রাধা আর সুধা। সুধার নাম রাখাটা বোকামি হয়েছে, হিন্দুয়ানি নাম। বয়সকালে মানুষের ঘুম কমে যায়, সারা রাত জেগে কাটাতে হয়। হামিদের হয়েছে উল্টোটা, রাতে ভাত খাওয়ার পরপরই তার ঘুম পায়। এক ঘুমে রাত কাবার। ঘুম আরামের হয় না, এই এক সমস্যা। আলতু ফালতু স্বপ্ন, বেশিরভাগ স্বপ্নেই সিদ্দিক কমান্ডারকে দেখা যায়। স্বপ্নগুলি এত বাস্তব। স্বপ্নে সিদ্দিক কমান্ডার এসে ধাক্কা দিয়ে ঘুম ভাঙায়, রাগী গলায় বলে, খবর পাইছি মুক্তি আসছে, আর তুমি ঘুমিয়ে আছো। হাতিয়ার কই? হাতিয়ার নিয়ে এক্ষুনি বাইরে আসো, আজ আমার খবর আছে। স্বপ্নের পরের অংশটা বড়ই কষ্টকর। ভারী হাতিয়ার কাঁধে নিয়ে বনে জঙ্গলে কাদায় জলে মুক্তির ভয় ছোটাছুটি। মাঝে মাঝে রাধার বিষয়টাও স্বপ্নে আসে। একটা গামছায় কোনো মতে শরীর ঢেকে রাধা ঘরের কোনায় বসে আছে। বাস্তবে তার হাত পেছন দিকে বাঁধা থাকত, তবে স্বপ্নে থাকে খোলা। হামিদ ঘরে ঢুকতেই রাধা বলে, আপনারে তো বাবা বলে ডাকতাম, আপনি আমার ধর্ম বাপ, আমারে দয়া করেন। তখন সিদ্দিক কমান্ডারের কথা শোনা যায়। স্বপ্নে কমান্ডার হঠাৎ উদয় হয় এবং চাপা গলায় বলে, সংগ্রামের সময় দয়ামায়া শ্বশুর বাড়িতে বেড়াতে যায়, বুঝছো রাধা? আর একটা কথা, সংগ্রামের সময় বাপ মিলিটারি, আর কেউ বাপ নয়। আমারে বাপ ডেকে কোনো লাভ নেই, এখন আমরা তোমার স্বামী। এক স্ত্রী, 7 স্বামী, এক এক স্বামী এক এক পদের। শোনো, প্রত্যেককে সোহাগ করবে, ছেপ যদি দাও তাহলে বুঝবে। শেষের দিকে মুক্তিদের অবস্থা ভালো হয়ে গেল, বলতে গেলে রোজ রাতেই মুক্তি আসে। একদিন সিদ্দিক কমান্ডার বললেন, শোনো, আজ রাতে আমরা পালিয়ে রাজনগর বাজারে চলে যাব, সেখানে মিলিটারি ঘাঁটি আছে, আমরা নিরাপদে থাকব। সবাই তৈরি থাকো, আমরা রওনা দেব মাগরিবের সময়।
হামিদ বলল, রাধারে কি করবেন? ছেড়ে যাবেন নাকি সাথে নিয়ে যাবেন? সিদ্দিক বলল, ছেড়ে দেব কোন দুঃখে? এই মেয়ে সবারে চেনে, মুক্তির কাছে খবর দেবে। বুঝেছ ঘটনাটা? একটা কাজ করতে হবে, রাধাকে বস্তায় ভরে হাওয়ারের পানিতে ফেলে দিতে হবে। 10-12টা ইট ভরবে বস্তার মধ্যে, যেন না ভাসে। আর কাজটা হামিদ করবে। হামিদ বলল, আমি কি জন্য করব? আমি অর্ডার দিচ্ছি, তাই করবে। কমান্ডারের অর্ডারের ওপরে কোনো কথা হবে না। হামিদ কাজটা একা করেনি, কমান্ডার সিদ্দিক সাহায্য করেছে। মেয়েটাকে বস্তায় ভরতে বিশাল ঝামেলা হয়েছিল। সিদ্দিক কমান্ডারের হাত কামড় দিয়ে করলো রক্তারক্তি কাণ্ড। দেশ স্বাধীন হওয়ার পরে পরেই কমান্ডার সিদ্দিক ধরা পড়েছিল মুক্তির হাতে। মুক্তির কমান্ডার তাকে জিজ্ঞাসা করেছেন, তুমি সারা জীবন কোনো ভালো কাজ কি করেছো? একটা ভালো কাজের নাম বলো দেখি। ভালো কাজ কি করেছি আর মন্দ কাজ কি করেছি আপনাকে কেন বলবো? এটা তো আর রোজ হাসো না। তবে আমার সঙ্গে যারা যারা ছিল প্রত্যেকের নাম ঠিকানা দিচ্ছি, পারলে এদেরও ধরেন, কাগজ কলম আনেন, নাম লিখব। অনেকেই ধরা পড়েছে, তবে হামিদ বাদ পড়েছে। আজ লোকজন তাকে সম্মান করে। ছোট ছোট পোলাপান পতাকা হাতে নিয়ে চিকন চিকন গলায় বলে, মুক্তিযোদ্ধা হামিদ জিন্দাবাদ। জীবনটা তার এইভাবেই কাটবে সে নিশ্চিত। তবে সমস্যা একটাই, সুধাকে দেখলেই মনে হয় সে সব জানে। রাধা যেভাবে থুতু দিত, এই সুধা মেয়েটাও সেইভাবেই থুতু দেয়। মেয়েটা বড় হওয়ার আগেই একটা ব্যবস্থা নিতে হবে। সিদ্দিক কমান্ডার বলতেন, যা ইচ্ছা করবে, প্রমাণ রাখবে না। হামিদ নিজেও কোনো প্রমাণ রাখতে চায় না। প্রমাণ বড়ই খারাপ জিনিস। তার নাতনি সুধা প্রমাণ ছাড়া আর কিছুই না। এক দুপুরে অস্বাভাবিক গরম পড়েছে। কুয়াতলায় হামিদ হুইল চেয়ারে বসে আছে। এক ফোঁটা বাতাস নেই। কুয়ার অন্য পাশে সুধা খেলছে, কুটুর কুটুর করে নিজের মনে কথা বলছে। হামিদ হুইল চেয়ার নিয়ে নিঃশব্দে এগিয়ে গেল। তাকে দেখেই সুধা খেলা বন্ধ করে এক দোলা থুতু ফেলল। হামিদ হাত বাড়িয়ে সুধাকে ধরল। পরের ঘটনাগুলি মুহূর্তের মধ্যে কেটে গেল। কুয়াতে ঝপাং করে ভারী কিছু পড়ার শব্দ হলো। হামিদ 1, 2, 3 করে 100 পর্যন্ত গুনল। কুয়ার ভেতর থেকে কোনো শব্দ আসছে না। হামিদ তখন আকাশ ফাটা চিৎকার করল, বৌমা, বৌমা কই? আমার দাদু কুয়াতে পড়ে গেছে,
বৌমা